নমস্কার, দেখছেন ইন্ডিপেন্ডেন্ট। ফের একবার আপনাদের প্রত্যেককে স্বাগত। এবং আজকে ত্রিপুরাতে গত ২৪ ঘন্টায় বা গত ৪৮ ঘন্টায় যে কিছু রাজনৈতিক ঘটনা ঘটে গেছে, এবং বিশেষত সেখানে বিরোধীদের উপর আক্রমণ, বিরোধী নেতৃত্বের উপর আক্রমণ, সেটা বিজেপি সমর্থকদের আক্রমণ বলুন বা বিজেপির দ্বারা প্রভাবিত পুলিশ, বা আমরা যেভাবে বলি পুলিশ বরাবরই ত্রিপুরাতে রাজনৈতিক ভৃত্যায়নের পরিচয় দিচ্ছে, বিরোধীদের ভাষায় দলদাস ত্রিপুরা পুলিশ, তাদের দ্বারা আক্রমণ বলুন। এই মুহূর্তে আমাদের সাথে আলোচনায় সরাসরি বিলোনিয়া দলীয় কার্যালয় থেকে যোগ দেবেন বিরোধী দলের উপনেতা, প্রাক্তন মন্ত্রী, বর্তমান বিধায়ক, বরিষ্ঠ সিপিআইএম নেতা বাদল চৌধুরী। স্যার, গুড মর্নিং, নমস্কার, স্বাগত আপনাকে। শুনতে পাচ্ছেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার, স্বাগত। আচ্ছা, প্রথমেই যে প্রশ্নটা, হ্যাঁ, এবার প্রথমেই যে প্রশ্নটা রাখবো, আহ, গতকালের এসএফআই এর উপর এই আক্রমণ প্রাক্তনীদের উপর এবং নব্যদের উপর, বা আপনারা বর্ণাঢ্য র্যালি শুধুমাত্র করছিলেন, এটা কিছু প্রতিবাদ বা বিক্ষোভ মিছিলও ছিল না। প্রাথমিক প্রতিক্রিয়া কি থাকবে আপনার? কিভাবে দেখছেন এই গোটা ব্যাপারটাকে? হ্যাঁ, এসএফআই 1970 সালে কেরালার তিরুবনন্তপুরমে প্রথম প্রতিষ্ঠিত হয়। হ্যাঁ, এই বছর তার 50 বছর পূর্তি উৎসব তারা পালন করার সিদ্ধান্ত নিয়েছে। এই এসএফআই গঠনের ক্ষেত্রে এর আগের রাজ্যগুলিতে বামপন্থী ছাত্রদের সংগঠন ছিল। ত্রিপুরা যেমন টিএসএসএফ, ত্রিপুরা স্টেট স্টুডেন্টস ফেডারেশন, পশ্চিমবাংলা বিপিএসএফ, বেঙ্গল প্রভিন্সিয়াল স্টুডেন্টস ফেডারেশন, কেরালা স্টুডেন্টস ফেডারেশন, এরকম সব রাজ্যে বামপন্থী ছাত্ররা একটা ছাত্র ব্যানারে তারা সংগঠিত হচ্ছিল। তারা সিদ্ধান্তে আসেন সবাই মিলে যেন একটা সর্বভারতীয় সংগঠন হওয়া দরকার। তার ভিত্তিতে 1970 সালের 27 থেকে 30 ডিসেম্বর তিরুবনন্তপুরমে, হ্যাঁ, এই সমস্ত বামপন্থী ছাত্র সংগঠন যারা রাজ্যে নিজের নামে নামে আলাদা নামে সংগঠিত হচ্ছিলেন, তারা সম্মিলিত সবাই মিলিত হন। সেই সম্মেলন থেকে একটা সর্বভারতীয় সংগঠন গড়ার সিদ্ধান্ত হয়। তারই নামে হচ্ছে এসএফআই, মানে স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া। এই নামে সারা দেশের রাজ্যে রাজ্যে আজকে তারা সেই কাজকর্ম শুরু করে। ছাত্র সংগঠনের মধ্যে অন্যতম বৃহত্তম সংগঠন। ভারতবর্ষের যত বড় বড় বিশ্ববিদ্যালয় আছে, আমি বলতে পারি জেএনইউ থেকে আরম্ভ করে জালিয়া মিলিয়া, তারপরে আলিগড় বা হায়দ্রাবাদ, এই সমস্ত বড় বড় ইউনিভার্সিটি, হ্যাঁ, স্বনামে, এখানে সব ছেলেরাই বামপন্থা পথটাকেই তারা বেশিরভাগ বেছে নেন। এবং এই সমস্ত জিনিয়াস যে সমস্ত ছেলে মেয়ে এই বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, তারা এটা উপলব্ধি করছেন বামপন্থা ছাড়া ভারতবর্ষের আজকে যে পরিস্থিতি, স্বাধীনতার প্রায় এই 74 বছর 73 বছরের মাথায় আর অন্য কোনো বিকল্প নেই। সেই ছাত্ররাই আজকে বিশেষ করে স্টুডেন্টস ফেডারেশন ইন্ডিয়ার সঙ্গে আছে। এখানে 50 বছর পূর্তি হবে বিলোনিয়াতে। আবার বিলোনিয়াই আমার কাজকর্ম রাজনৈতিক ইয়ে ছিল, তো তারা নিমন্ত্রণ করলেন এসএফআই। তখন যেটা এসএফআই গঠিত হয়, মানে টিএসএসএফ, আমি তার সভাপতি ছিলাম। এসএফআই যখন গঠন হয় কেরালা তিরুবনন্তপুরমে, তার যে এক্সিকিউটিভ বডি, সেখানেও এক্সিকিউটিভ কমিটির সদস্য ছিলেন। এখানে ছাত্র ফেডারেশনের শাখা তারা আমাকে আমন্ত্রণ করেছেন। এই 50 বছরে আমরা পুরান এবং নতুন যারা আছি, আমরা মিলে আমরা একটা মিছিল এবং সভা করতে চাই, তাতে আপনার উপস্থিতি চাই। আমরা প্রাক্তন যারা আছে বিলোনিয়াতে ছাত্র ফেডারেশন। না, এই পুলিশের একটু আপনাকে আটকে যদি একটা প্রশ্নের উত্তর একটু খোঁজার চেষ্টা আমরা করব। আপনারা অনুমতি নিয়েছিলেন এবং কোনো বিক্ষোভ মিছিল ছিল না, সেখানে লাঠিচার্জ করার বা মিছিলকে বাধা দেবার কি রাজনৈতিক বা অরাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে, কি মনে হচ্ছে অন্তত আপনার? এখানে 50 বছর পূর্তি হবে বিলোনিয়াতে। আবার বিলোনিয়াই আমার কাজকর্ম রাজনৈতিক ইয়ে ছিল, তো তারা নিমন্ত্রণ করলেন এসএফআই। তখন যেটা এসএফআই গঠিত হয়, মানে টিএসএসএফ, আমি তার সভাপতি ছিলাম। এসএফআই যখন গঠন হয় কেরালা তিরুবনন্তপুরমে, তার যে এক্সিকিউটিভ বডি, সেখানেও এক্সিকিউটিভ কমিটির সদস্য ছিলেন। এখানে ছাত্র ফেডারেশনের শাখা তারা আমাকে আমন্ত্রণ করেছেন। এই 50 বছরে আমরা পুরান এবং নতুন যারা আছি, আমরা মিলে আমরা একটা মিছিল এবং সভা করতে চাই, তাতে আপনার উপস্থিতি চাই। আমরা প্রাক্তন যারা আছে বিলোনিয়াতে
ছাত্র ফেডারেশন যারা তিলে তিলে গড়ে তুলেছেন তাদেরও আমরা এখানে আমন্ত্রণ করব, আপনারা উপস্থিত চাই। সেই আমন্ত্রণে আমি অংশগ্রহণ করি। কালকে আমি অসুস্থ ছিলাম মাঝখানে, তো এখানে তো কথাবার্তা হয়েছে, পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে এবং আমাদের পার্টি নেতা তাপস দত্ত হয়তো চিনেন, সেও বারবার কথা বলেছে। এটা বোঝাপড়ার মতন হয়েছে, মিছিল বেরোবে 1 নম্বর টিলা পর্যন্ত যাবে, সেখান থেকে ফিরে এসে পার্টি মিছিল হলে একটা সভা হবে। কিন্তু প্রথম বাধা আসলো রওনা হওয়ার সঙ্গে সঙ্গে 50 মিটার হতে যায়নি। প্রদীপ চক্রবর্তী আমাদের এক শহীদ, সে প্রথম খুন হয় এখানে, তার একটা বেদি আছে সেই কলামের কাছে। ছাত্ররা এটা ভেঙে 1 নম্বর টিলা পর্যন্ত, সেখান থেকে ফিরে আসছে, তখনই পুলিশ অতর্কিতে সেখানে আক্রমণ সংগঠিত করে। আমাদের বেশ কিছু ছাত্র তাতে আহত হন, প্রচণ্ড উত্তেজনা সেখানে তৈরি হয়। আমরা নিজেরা গিয়ে মাঝখানে দাঁড়িয়ে শেষ পর্যন্ত এটাকে থামাই। কিন্তু পুলিশ যা ভূমিকা নিচ্ছে, পারমিশন নিচ্ছে, পুলিশের সব কিন্তু তাদের সঙ্গে নেই। একটা অংশকে বিপ্লব দেব মুখ্যমন্ত্রী নিজে আজকে দলদাসে পরিণত করছে। মানুষ যাতে গণতন্ত্র অধিকার যেটা পেয়েছে স্বাধীনতার পর সংবিধান গ্রহণের মধ্য দিয়ে, আজকে একটার পর একটা সেখানে কাট করা হচ্ছে। মানুষ কোনো কাজ নাই, কোনো কর্ম নাই, একটা প্রতিশ্রুতি পালন করছে না 3 বছরে, ভীষণ ডকুমেন্টে। রাজনৈতিক উদ্দেশ্য এই বামপন্থাদের রাস্তায় নামতে দেওয়া যাবে না। বিজেপির বিরুদ্ধে কেউ যদি একটা ছোট্ট ব্যাপার আপনার থেকে আরও জানার ছিল আমাদের। গোটা রাজ্যের রাজনৈতিক যে পরিমণ্ডল এই মুহূর্তে সৃষ্টি হয়েছে বিজেপি ক্ষমতায় আসার এই 30 মাস বা 32 মাস পর, সেখানে আপনাদের অবস্থান এবং আপনারা যখন বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কেননা আমরা দেখেছি একটা সময় 2018 মার্চের পরে বামপন্থীরা বা বামেরা বা আপনারা রাস্তায় বেরোতে পারতেন না, আক্রমণ হতো বা মিছিল মিটিং করার মতো পরিবেশ বা সুযোগ গোটা রাজ্যে ছিল না। এই মুহূর্তে আপনারা ঝাঁপিয়ে পড়েছেন মাত্র 30 মাসে। কি রাজনৈতিক অবস্থান আপনাদের রয়েছে এবং বিজেপির অবস্থা আপনাদের নজরে কি রয়েছে এই রাজ্যে এই মুহূর্তে? কিন্তু পুলিশ যা ভূমিকা নিচ্ছে, পারমিশন নিচ্ছে, পুলিশের সব কিন্তু তাদের সঙ্গে নেই। একটা অংশকে বিপ্লব দেব মুখ্যমন্ত্রী নিজে আজকে দলদাসে পরিণত করছে। মানুষ যাতে গণতন্ত্র অধিকার যেটা পেয়েছে স্বাধীনতার পর সংবিধান গ্রহণের মধ্য দিয়ে, আজকে একটার পর একটা সেখানে কাট করা হচ্ছে। মানুষ কোনো কাজ নাই, কোনো কর্ম নাই, একটা প্রতিশ্রুতি পালন করছে না 3 বছরে, ভীষণ ডকুমেন্টে। রাজনৈতিক উদ্দেশ্য এই বামপন্থাদের রাস্তায় নামতে দেওয়া যাবে না। বিজেপির বিরুদ্ধে কেউ যদি আজকে লড়াই করে থাকে, সে বামপন্থীরা করছে। সিপিএম তার সঙ্গে যে সমস্ত গণসংগঠন আছে, তারাই মানুষকে বিকল্প পথ দেখাচ্ছে, রাস্তা দেখাচ্ছে। সে বুঝে বিপদটা এখান থেকে আসবে। সে তো আমি দেখলাম পরশুদিন একটা পত্রিকা দিল, সব সিপিএম নাকি বিজেপি হয়ে গেছে। তো এই মুখ্যমন্ত্রী এইরকম তো দেখেন বালক সুলভ কথা সে তো বারবারই বলছে, যেটা নিয়ে আমাদের সম্মান নষ্ট হচ্ছে, দেশের সম্মান নষ্ট হচ্ছে, বিদেশে এটার প্রতিবাদ হচ্ছে। এই যে শিখদের সম্বন্ধে কি বলে ফেললো, কেউ সেখানে দেখেছেন কানাডাতে মন্ত্রী, এরা সেখান থেকে প্রতিবাদ পাঠিয়েছে। তো এরকম বালক সুলভ কথা তো বলছেন, যেটা নিয়ে মানুষের মধ্যে হাসাহাসি হচ্ছে। আমাদের রাজ্যের সম্মান মর্যাদা আজকে সেখানে নিম্নগামী, অহংকার করার কথা কোনো কিছু নেই। আমরা তো এখানে আসার পরে, এখানে যখন বিধানসভা আসলো, মন্ত্রিসভা হলো, অনেক মুখ্যমন্ত্রী দেখেছি, কেউ তো এরকম পথে এরকম বালক সুলভ কথা আমাদের কোনো সময় বলেনি। বিপ্লব দেবের কাছ থেকে আজকে যা শোনা যাচ্ছে, এটা খুবই দুর্ভাগ্যজনক আমাদের রাজ্যের মানুষের জন্য। কথা দিয়ে কথা রাখছে না। আমি একটা সত্য উদাহরণ দিতে পারি। এই যে কদিন আগে 21শে ডিসেম্বর নলুয়া, বিলোনিয়ার নলুয়াতে হঠাৎ একটা শহীদ দিবস করার উদযাপন করলেন। 9 জন শহীদের নামে তালিকা প্রকাশ করলেন। এটা ঠিক, 2 জন যাদের মৃত্যু হয়েছে সেটি কংগ্রেস সিপিএমের সংঘর্ষে মারা গেছে, রাজনৈতিক খুন। বাকি 9 জনের মধ্যে 2 জন ক্যান্সার রোগে মারা গেছেন, একজন স্ট্রোকে মারা গেছেন, অসুখে মারা গেছেন। সেই 89 সাল থেকে আরম্ভ করে 94, 96, প্রায় 2000 সালের আগে, আজকে 2020 সালে এসে তাদের শহীদের তালিকায় স্থান করে দিয়ে
আজকে তাদের শহীদের মর্যাদা দিচ্ছে। এটা দুর্ভাগ্যজনক। একটা মুখ্যমন্ত্রী দেখবে না। না, এটা নিয়ে কিন্তু এই ইস্যুটা নিয়ে মুখ্যমন্ত্রীর একটু আটকাচ্ছি আপনাকে। এই ইস্যুটা নিয়ে মুখ্যমন্ত্রীর একটা বিবৃতি আমরা দেখলাম। মুখ্যমন্ত্রী বলেছেন যে মেলার মাঠ থেকে এই আন্দোলনের টাকা পাঠানো হচ্ছে, রাতে খাবার পাঠানো হচ্ছে। তো এনারা আন্দোলন করতে বসে যা বলবেন সেটাই কি মুখ্যমন্ত্রীকে শুনতে হবে কিনা প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রী। কংগ্রেসের যে দুজনের কথা বললাম আমি তো বলছি, কংগ্রেস সিপিএম সংঘর্ষ হয়েছে, মারা গেছে, আদালতে বিচার হয়েছে, যাদের শাস্তি হওয়ার সেগুলি হয়েছে। কিন্তু এই যে বাকি যে তুলে আনলো, হ্যাঁ, তো বিপ্লব দেব তো মুখ্যমন্ত্রী, সেই যখন তার মুখ দিয়ে এই সমস্ত শহীদের মর্যাদা দেবেন, একবার চিন্তা করবেন না? তো এখন যাই হোক, 89 সালের লোককে এনে, আমি বলি 89 সালের লোকদের খুঁজে এনে এই যদি শহীদ বানান, আমি তো অনুরোধ করবো বিপ্লব দেবকে, অন্তত এই 9টা পরিবারে 9টা লোককে অন্তত সরকারি চাকরি দিন, অন্তত 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিন, আমরা খুশি হব। হ্যাঁ, এরা গরিব পরিবার, অসুখে বিসুখে মারা গেছেন, এখন শহীদের মর্যাদা দিচ্ছেন, তাহলে এই সুযোগটা কেন তাদের দেবেন না? অন্তত এটা দিন, আমরা খুশি হব। হ্যাঁ, তার দলের লোককে দেবেন, হ্যাঁ, আপত্তি থাকবে কেন? হ্যাঁ, 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 হুম। বিসিবি তো প্র্যাকটিক্যালি একটা ভীষণ ডকুমেন্ট দিয়েছিল, কি কাজটা করেছে? রাজ্যের মানুষের প্রতি 3 বছরে বিশ্বাসঘাতকতা, বেইমানি, তাকে ঠকানো, হ্যাঁ, তার সমস্ত সুযোগ থেকে, প্রতিশ্রুতি থেকে তাকে সরিয়ে ফেলা, এই কাজ ছাড়া কী কাজ করছেন? গণতন্ত্রকে টিপে মারছেন, হ্যাঁ, বিরোধীদের কথা বলার কোনো সুযোগ দিচ্ছেন না। এই 10,323 আজকে প্রায় 18 দিন হয়ে যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, তাদের বাচ্চা, স্ত্রী, মা বাবা, আজকে তাদের যে করুণ দৃশ্য, হ্যাঁ, এটি দেখছেন না বিপ্লব দেব? আপনারা তো মিডিয়া দারুণ সাহায্য করছে এই 10,323কে, তাদের সমর্থন দাঁড়িয়েছে, রাস্তায় দাঁড়িয়েছে, একবারের জন্য তো ডাকছে না। আমরা তো গেলাম, এটা নিয়ে তো এ- এ- কেন না, এটা এটা কে কে দল দিচ্ছে, কে না দিচ্ছে, ওইখানে তো গেলে মুখ্যমন্ত্রী লোক দিয়ে, এবারে তো আমি শুনেছি রেকর্ড রাখছে, টাকা কে দিচ্ছে, চাল কে দিচ্ছে, কে কে দিচ্ছে, লোকগুলি বসে আছে, রাজ্যের মানুষ, তাদের তো আরেকটা ব্যাপার, 10,000-এর বাইরেও জানতে চাইবো একটা ব্যাপার, যেহেতু আপনাকে অনেকদিন পর আমাদের আলোচনায় আপনি সময় দিয়েছেন। গোটা রাজ্যেই কাজ এবং খাদ্যের অভাব বলে একটা প্রচার বলুন বা একটা গুঞ্জন রয়েছে। সেই জায়গায় দেশের কৃষকরাও আন্দোলন করছে, ত্রিপুরা কৃষক আন্দোলনকে সাপোর্ট করছে। এই যে সার্বিক একটা পরিবেশ, সেটা নিয়ে আপনার কি মন্তব্য থাকবে বা কি প্রতিক্রিয়া থাকবে আপনার? সহানুভূতি দেখাচ্ছে। এখানে আমাদের পাঠানোর কোনো প্রশ্ন নাই, স্বতঃস্ফূর্তভাবে মানুষ তাদের সে সাহায্য করছে, কিন্তু সরকারের একটা লোক তো গেলেন না। 10,323 কি রাজ্যের বাইরে? এরা এদেশের নাগরিক না? ওরা সরকারি চাকরি পায়নি? তাদের সঙ্গে কথা বলতে কি আপত্তি কি? আমরা তো গিয়েছিলাম, হ্যাঁ, সিপিএম পরিষদীয় দলের পক্ষ থেকে, আমাদের নেতা মানিক সরকারের নেতৃত্বে আমরা তো বলেছি, হ্যাঁ, কোর্ট রায় দিয়েছে শিক্ষকতা চাকরি রাখা যাবে না, আমরা মেনে নিয়েছি। কিন্তু এই সমান পোস্টে তাদের যাতে বিকল্প ব্যবস্থা করা যায়, শিক্ষা দপ্তরে আমরা 12,000 পোস্ট তৈরি করেছি, সমাজ কল্যাণ দপ্তরে 1,000 পোস্ট তৈরি করেছি। শিক্ষক দপ্তরে শুধু শিক্ষক কর্মচারী না, মিড ডে মিল আজকে চলছে, তাদের চালাতে গেলে তো 1-2 জন লোকের দরকার। হোস্টেল আছে, সুপারিনটেন্ডেন্ট দরকার, তারপরে লাইব্রেরি আছে, দরজা খুলতে পারে না, স্কুলের শিক্ষকের স্বল্পতা আছে, ছেলেরা লাইব্রেরিতে গিয়ে বই পড়াশোনা করবে, বই থাকার পরও সেই বই পড়াশোনা করার সুযোগ পায় না। সেই অবস্থার মধ্যে এরকম যে সমস্ত পোস্ট আছে, যেগুলিতে
টেটের যে নীতি, কেন্দ্রীয় সরকার নীতিতে কোনো বাধা নেই। প্রথম যখন সব তৈরি হয়ে গেল, ইন্টারভিউ হলো, এদের সবাইকে চাকরিতে নিয়োগ করা হবে, তখন ওরা আবার সুপ্রিম কোর্টে গেল। এই বিজেপির লোকেরাই গেছে, হ্যাঁ, একসঙ্গে কংগ্রেস ছিল, এখন বিজেপি। এটা তো কি হয়েছে না এই সবাই আপনারা জানেন। আদালতে গেছেন, তারপরে সুপ্রিম কোর্টে গেছেন, এইসব গিয়ে সবগুলিকে আটকিয়েছে। কিন্তু সুপ্রিম কোর্ট সর্বশেষ যে রায় দিয়েছে, সেই জায়গার মধ্যে তো সুপ্রিম কোর্ট কোনো অবস্থায় এই কথা বলেন নাই ওই যে 13,000 পোস্টে লোক নেওয়া যাবে না, একবারের জন্য তো বলেননি। তো এখন বলছে মন্ত্রিসভা বাতিল করে দিয়েছে, 5 মিনিটের ব্যাপার। মন্ত্রিসভা আর একটা সিদ্ধান্ত নিয়ে এই 13,000 পোস্টকে সার্ভাইভ করতে পারে। ইন্টারভিউ বোর্ড যেটা করেছে, যাদের সিলেকশন করেছে, 5 মিনিটের মধ্যে সিদ্ধান্ত নিয়ে তাদের নতুন করে চাকরিতে নিয়োগ করতে পারে। তো এইগুলি সিদ্ধান্ত নিচ্ছেন না কেন? আমরা তো মুখ্যমন্ত্রীকে ওই কথাই বলেছি, বাধা কোথায়? আপনি দায়িত্ব নিয়েছেন, ত্রিপুরা শাসন করছেন, আপনার মন্ত্রিসভা আছে, যেই কাজটা করতে পারেন, সামান্যতম সহানুভূতি থাকলে এই 10,323কে আপনি যে কোনো সময় আমাদের যে পোস্টগুলি ক্রিয়েট করেছি বাতিল বলে আজকে বোঝানোর চেষ্টা করছেন ত্রিপুরা মানুষকে, তাদের ভুল বোঝাচ্ছেন, তাদের বিভ্রান্ত করছেন। আমরা তো বলছি আপনি সিদ্ধান্ত নিয়ে মন্ত্রিসভা নিয়ে এই পোস্টগুলিকে রেগুলার করুন। বোর্ড হয়েছে, সিলেকশন করেছে, হ্যাঁ, সেখানে যদি কোনো ত্রুটি হয়েছে তা পরীক্ষা করে দেখুন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে একটা জায়গায় বলেছেন একটা সভায় যে যারা এই আন্দোলন করছেন তারা আসল কৃষক নন, তারা বড় বড় ব্যবসায়ী। আসল কৃষকরা আন্দোলন করছে না এই কৃষি আইনের বিরুদ্ধে। আমাদের প্রশ্ন হচ্ছে, এটা ঠিক গরিব মানুষ ত্রিপুরা এখন খাদ্য সংকটে আছে, এলাকার যা কাজ আসছে হচ্ছে এটা কি? হ্যাঁ, পঞ্চায়েত তো ভোট হয়নি, জোর জবরদস্তি থেকে পঞ্চায়েত দখল করেছে, মণ্ডল গঠন করেছে। এবং মণ্ডল সভাপতি বা মণ্ডলের নেতাকে ড্রজার কিনছে, এটা ম্যান্ডেজে কাজ হওয়ার কথা। দেখা যাচ্ছে ড্রজারে কাজ করে, মাটির কাজ করে, ম্যান্ডেজে কনভার্ট করছে, সম্পূর্ণ দুর্নীতি। ম্যান্ডেজের প্রায় 50% ম্যান্ডেজ বা তার থেকে বেশি ম্যান্ডেজ অনেক পঞ্চায়েতে, সবটাই লুটপাট করে নিয়ে যাচ্ছে। তারপরে কেন্দ্রীয় সরকারকে ভুল তথ্য দিচ্ছেন, এই ড্রজারে কাজ করিয়ে ম্যান্ডেজে কনভার্ট করে আজকে তারা হিসাব সাবমিট করছে। গরিব মানুষের প্রতি এই ধরনের বিশ্বাসঘাতকতা, তাদের পাওনা কাজ থেকে তাদের বঞ্চিত করার ঘটনা, এটা তো চিন্তাই করা যায় না। আজকে সেই জায়গার মধ্যে নিয়ে যাচ্ছেন সবকে, খুবই দুর্ভাগ্যজনক। এবং সে কারণে এখন মানে খাদ্য সংকট দেখা দিয়েছে বিভিন্ন জায়গার মধ্যে। হ্যাঁ, এই যে আমরা দিতাম মাথা পিছু 5 কেজি চাউল টাল, কিছু 10টা ব্লক আমরা চিহ্নিত করেছিলাম, সেখানে প্রায় 20 কেজি এরকম চাউল দেওয়া হতো প্রত্যেক পরিবারকে, এইসব ছিল। এগুলি তো আস্তে আস্তে ক্লোজ করে দিচ্ছে। তো গরিব মানুষ বাঁচবে কী করে? আর কৃষকের যে পারপাসের বিলের কথা বলছেন, আপনি দেখেছেন, আমি প্রথমত বলি এই ফার্মার্স বিল এমন একটা বিল, তারাও পুরা করে এই লকডাউনের মধ্যে পার্লামেন্টে এটা পাস করে নিয়েছে, আলোচনা কোনো সুযোগ পায়নি। তারপরেও বামপন্থী সবাই, বিরোধীরা, সব বিরোধী দল একসাথে বিজেপি ছাড়া, আর বিজেপির সঙ্গী সাথী যারা ছিলেন, পার্টনার ছিলেন, তারাও বিরোধিতা করেছে। ভারতবর্ষের কোনো রাজনৈতিক দল একমাত্র বিজেপি ছাড়া হ্যাঁ কেউ এই বিলকে সমর্থন করে, জোর জবরদস্তি করে। তো বেসরকারি করতে করতে তো প্রায় সবাই করে ফেলছেন। হ্যাঁ, এই টেলিকম করছেন, তারপরে ব্যাংকের 50 ভাগের শেয়ার দিয়ে দিচ্ছেন, পেট্রোল তো আম্বানিকে মালিক করে দিয়েছেন, পেট্রোল, ডিজেল, গ্যাস সব কিছু। তাতেও কর্পোরেটদের ক্ষুধা মিশছে। তাদের সবচেয়ে দেশের 70 মানুষ যে কৃষিকাজের সঙ্গে যুক্ত, তারা যেটার উপর ভিত্তি করে বেঁচে থাকে, আজকে সেটাও তাদের হাতে চায়। তারাই মজুত করবেন, হ্যাঁ, তারাই দর ঠিক করবেন, তারাই বাজারে কৃত্রিম সংকট তৈরি করবেন, 5 টাকার চাউলকে বাজারে 15 টাকা এনে বিক্রি করবেন। এই সব ব্যবস্থা কৃষি বিলটা দেখলেই তো দেখা যায়। এই এফসিআই, এসবিআই, এই সমস্ত চাউল কিনে যে সমস্ত প্রভিশন ছিল, এগুলি এখন সব বন্ধ হয়ে গেছে। কর্পোরেটেরা সঙ্গে আগে আপনি তো ঠিক, এখানে খ্যাত মজুর বা অন্যান্য, কিন্তু তারা জানে এদের সঙ্গে তাদের স্বার্থ জড়িত আছে। হ্যাঁ, এই তো
স্বামীনাথন কমিশন যে রিপোর্ট দিয়েছিল ফসলের দাম নির্ধারণ করার জন্য, এবং সেটাই ছিল সবচেয়ে সর্বোত্তম। এরকম বিশ্বখ্যাত কৃষি বিজ্ঞানী স্বামীনাথন, হ্যাঁ, তার সুপারিশ সমস্ত রাজনৈতিক দল গ্রহণ করেছিল, বিজেপিও গ্রহণ করেছিল। ফসল উৎপাদনের যে খরচ পড়বে সেই দরটা নির্ধারণ করে সরকারই করবে নির্ধারণ কত খরচ পড়েছে, তার দেড়গুণা দামে কৃষকের কাছ থেকে সমস্ত ফসল কিনে নেবে। এবং সেখানে কেনার জন্য যারা একটু ধনী কৃষক, মাঝারি কৃষক, তাদের নিয়ে মান্ডি করেছে। সেই মান্ডিতে অন্তত এই সাপোর্ট প্রাইসে কৃষকদের ফসল কিনা হতো। এখন তো এই সমস্ত মান্ডি টান্ডি এইসব কোনো কিছু নেই, সবটা কর্পোরেটেরা নিয়ন্ত্রণ করবে। তারা নিজেদের খুশি মতন দর দিয়ে কিনবে, ফসল যখন উঠবে দাম কমাবে, আবার ফসল যখন যাবে তখন মজুত করবে। 5 টাকা বা 10 টাকা দিয়ে চাল কিনে 20 টাকা 30 টাকা করে বাজারে ছাড়বে, কৃত্রিম সংকট তৈরি করবে। অনাহারে এই গরিব কৃষক, সাধারণ কৃষক, এমনকি মানে ধনী মাঝারি কৃষক, তাদেরও কিন্তু অনাহারে ভুগতে হবে। সেই কারণে পাঞ্জাব, হরিয়ানা যারা কৃষি আন্দোলনে, সবুজ বিপ্লবের অন্যতম প্রধান ভূমিকা নিয়েছিলেন, তারাই আজকে সবচেয়ে বেশি প্রতিবাদে নেমেছে। তারা দেখছেন যেই রাস্তা ধরে আমরা বাঁচতাম, হ্যাঁ, পঞ্চনদীর দেশেরা, হ্যাঁ, এই প্রত্যেক জমিতে জল, রাজস্থান, হরিয়ানা সব দারুণ ফসল উৎপাদন করছে, তারা দেখছেন সব তো সর্বনাশ হয়ে যাচ্ছে। এরা তো ট্রাক্টর, নাঙ্গল, কলের এইসবই ব্যবহার করে, সমস্ত জমিকে আবাদ করছেন, উৎপাদন করছেন। সরকারি হাতে ধান তুলে দিতে তারা প্রস্তুত, গম তুলে দিতে প্রস্তুত, তেলবীজ তুলে দিতে তারা প্রস্তুত। এরা তো এটাই চায় সরকার কিনে নিয়ে যাক একটা নির্দিষ্ট দাম, যেখানে আমরা কৃষক বাঁচতে পারি সেই দামে। বিজেপি তো সে পথে হাসছে না, তার হচ্ছে কর্পোরেটররা আরও খুশি করতে হবে। এখন বলছে যেই কাজের সঙ্গে, কৃষির সঙ্গে দেশের 70% মানুষ জড়িত, সেই সেক্টরটা আমি যদি নিয়ন্ত্রণ করতে না পারি কর্পোরেট, তাহলে তো আমাদের লাভ হলো নাকি? এরাই নরেন্দ্র মোদীকে, হিটলারের মুখে এসব কথা শুনছি, এই 20 বছর 30 বছর কেউ আসতে দেবো না, আমরা দেশ শাসন করবো। ফেসিস হিটলার পেরেছিল 20 বছর ক্ষমতায় থাকতে? হ্যাঁ, এটা পারে কোনোভাবে? এই চলে? আজকে তো সব মানুষ গণতন্ত্রকে শক্তিশালী করতে চাচ্ছে। এত লড়াই, সংগ্রাম, স্বাধীনতা, একটা সংবিধান গ্রহণ করেছে, সব অংশের মানুষ এটা মেনে নিয়েছে, তাতে মানুষের কিছু অধিকারের কথা বলেছে, রাস্তায় দাঁড়িয়ে তার ক্ষোভ বিক্ষোভের কথা বলার সুযোগ দিয়েছে। আজকে তো সব একটার পর একটা আইন করে সেখানে ফ্যাসিস্ট পথে চলছে। তার তো একটাই লক্ষ্য, হিন্দু রাষ্ট্র তৈরি করা, গণতন্ত্রকে ধ্বংস করা। হ্যাঁ, গণতান্ত্রিক পথে চলুক না। হ্যাঁ, গণতন্ত্র যদি শক্তিশালী হয়, দেশ শক্তিশালী হবে। গণতন্ত্রকে শক্তিশালী না করে দেশ শক্তিশালী করা যায় না। গণতন্ত্র মানেই দেশের সব মানুষকে উন্নয়নের কাজের সঙ্গে যুক্ত করা, তাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা গ্রহণের জন্য রাস্তা তৈরি করে দেওয়া। এখানে বিপ্লব দেশ যে কাজ করছেন, তিনি তো কোনো মানুষের সাপোর্ট চান না। এই 10,323 এদের সঙ্গে তাদের পরিবার, এই 2 বছর 3 বছর 5 বছরের বাচ্চা, তাদের কথা শোনার জন্য তিনি একজন প্রতিনিধি পাঠাতে পারেন না? এটা তো সাধারণ বিবেকের প্রশ্ন। কেন এইসব কাজগুলি করছেন? এত মানে জনবিরোধী ভূমিকা নিয়ে 20 বছর অন্য রাজনৈতিক দলকে ক্ষমতা আসার থেকে বিরত করবেন, এই তো যদি এই ধরনের অধিক স্বপ্ন দেখেন, এটা বিপ্লবদের দেখেন, ত্রিপুরায় কোনো মানুষ দেখবে না। আজকে সব অংশের মানুষ ক্রমশ বিজেপির 3 বছরের নীতির সম্পর্কে তারা কিন্তু আস্তে আস্তে রাস্তায় নামছে, তারা প্রতিবাদী হচ্ছে, এবং প্রতিবাদ আগামী দিনে আরও তীব্রতর হবে। এখন শ্রমিক, কৃষক একসঙ্গে চলছে, আন্দোলন করছে, যেটা সবচেয়ে বড়, যেটা দরকার ছিল এই গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য। এর মধ্যে দেখলেন দুইটা ভারত বন্ধ করে গেল শ্রমিক কৃষকেরা একসঙ্গে মিলে। এই জিনিস তো ছিল না স্বাধীনতার পর। এই যে শ্রমিক, কৃষক, তার সঙ্গে যুবক, অন্যান্য অংশের মানুষ, গণতান্ত্রিক মানুষ, তারা একত্রিত হচ্ছে, জোট তৈরি হচ্ছে, ফ্যাসিস্ট রাজত্ব যাতে এখানে কোনো অবস্থার মধ্যে আসতে না পারে, ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র যাতে তৈরি করতে না পারে, সংবিধানের যে সমস্ত আইন কানুন, এই সমস্ত পার্লামেন্টের ক্ষমতার জোরে এই লকডাউনকে কাজে লাগিয়ে একটার পর একটা বিল পাস করেছেন। আজকে মানুষ অভিজ্ঞতার মধ্যে বুঝছেন, কৃষক বুঝছেন, এবং সব মানুষ এখন রাস্তায় নামলেন। এবং বিজেপি এই দেশ ক্ষমতা তাকে ছাড়তেই হবে, এই দিন বেশি দিন না।
থ্যাংক ইউ। আজকের এই আলোচনা আজকের এই আলোচনা একটা শেষ প্রশ্ন থাকবে আপনার জন্য। কৃষক বিদ্রোহ হচ্ছে গোটা দেশে, বা কৃষকরা বিক্ষোভ বা জেহাদ ঘোষণা করেছেন, যাই হোক, ত্রিপুরাতে সাধারণ বেকার থেকে শুরু করে যারা চাকুরি প্রার্থী এনারা আন্দোলন করছেন, বিক্ষোভ রয়েছে, 10,323-এর বিক্ষোভ রয়েছে। এমনকি আমরা দেখছি কি বিজেপির সদলীয় বিধায়করাও অনেক ধরনের মন্তব্য করছেন, যেটা ক্ষমতায় থেকে করাটা হয়তোবা খুব একটা উচিত নয়। এত ক্ষোভ, এত বিক্ষোভ, তারপরও মুখ্যমন্ত্রী বলছেন ত্রিপুরাতে আগামী 20 বছর নতুন কোনো রাজনৈতিক দল আর ক্ষমতা দখল করতে পারবে না। কি বলবেন? শেষ উত্তর চাইবো আপনার কাছ থেকে। দেশের 70% মানুষ জড়িত, সেই সেক্টরটা আমি যদি নিয়ন্ত্রণ করতে না পারি কর্পোরেট, তাহলে তো আমাদের লাভ হলো নাকি? এরাই নরেন্দ্র মোদীকে, আজকে বিজেপি সরকারকে তারা বাধ্য করছেন এই ধরনের জনবিরোধী একটা কৃষক আইন তৈরি করার জন্য। এটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা বলবো এটা প্রত্যাহার ছাড়া কোনো বিকল্প নেই। তার সঙ্গে মানে বিদ্যুতের বিল, আপনারা তো ত্রিপুরার মানুষ থাকবে, যখন কার্যকরী হবে আইন তো পাশ করে ফেলেছে, এখন হয়তো করছে না, কিন্তু করবে তো কোনো না কোনো সময়। আজকে যে বিদ্যুৎ কিনছে তার 4-5 গুণ দাম, 1 লাখ, শেষের জলের দাম বেড়ে যাবে, কৃষির অবস্থাটা কী হবে? ভয়ানক অবস্থা গিয়ে দাঁড়াবে, সর্বনাশ হবে সব অংশের মানুষের জন্য। বিশেষ করে দেশের 70% মানুষ অর্থনৈতিকভাবে যদি এরকম বিপর্যস্ত হয়ে পড়ে, দেশের অর্থনীতি বলতে আর কি থাকবে? মানুষের অবস্থাটা কী? দেশকে তো এগিয়ে নেওয়ার কোনো ব্যাপারই নেই। দেশকে আরও 10 হাত পিছনে দেওয়ার জন্য বিজেপি আজকে কর্মসূচি রূপায়ণ করছে। সব কিছুর মধ্যে কর্পোরেট। হ্যাঁ হ্যাঁ বলুন। দেখ, এটি এক প্রথম কথা হচ্ছে ফ্যাসিস্টরা এইসব কথা বলে, হিটলারের মুখে এইসব কথা শুনছি। এই 20 বছর 30 বছর কে আসতে দেবো না, আমরা দেশ শাসন করবো। ফ্যাসিস্ট হিটলার পেরেছিল 20 বছর ক্ষমতায় থাকতে? হ্যাঁ, এটা পারে কোনোভাবে? এই চলে? আজকে তো সব মানুষ গণতন্ত্রকে শক্তিশালী করতে চাচ্ছে। এত লড়াই সংগ্রাম স্বাধীনতা, একটা সংবিধান গ্রহণ করেছে, সব অংশের মানুষ এটা মেনে নিয়েছে, তাতে মানুষের কিছু অধিকারের কথা বলেছে, রাস্তায় দাঁড়িয়ে তার ক্ষোভ বিক্ষোভের কথা বলার সুযোগ দিয়েছে। আজকে তো সব একটার পর একটা আইন করে সেখানে ফ্যাসিস্ট পথে চলছে। তার তো একটাই লক্ষ্য, হিন্দু রাষ্ট্র তৈরি করা, গণতন্ত্রকে ধ্বংস করা। হ্যাঁ, গণতান্ত্রিক পথে চলুক না। হ্যাঁ, গণতন্ত্র যদি শক্তিশালী হয় দেশ শক্তিশালী হবে। গণতন্ত্রকে শক্তিশালী না করে দেশ শক্তিশালী করা যায় না। গণতন্ত্র মানেই দেশের সব মানুষকে উন্নয়নের কাজের সঙ্গে যুক্ত করা, তাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা গ্রহণের। ধন্যবাদ, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। চলুন, আমরা এতক্ষণ কথা বলছিলাম বাদল চৌধুরীর সাথে। মোটামুটিভাবে ওনার মেসেজ কি বা উনি কি বলতে চেয়েছেন এটা স্পষ্ট ছিল। আমাদের এই আলোচনাটা এই মুহূর্তে এখানটায় শেষ করব। অবশ্যই শেষ করার আগে ক্রিসমাস এবং নতুন ইংরেজি বছরের আনন্দে আপনারা যারা মাতবেন আপনাদের প্রিয়জনদের সাথে, প্রিয় পরিবারের সাথে, আপনজনদের সাথে একটা ব্যাপার অবশ্যই মাথায় রাখবেন, কিন্তু করোনা এখনও তার করাল থাবা থেকে আমাদের মুক্ত করেনি। বাড়ি থেকে বের হবার আগে বা বের হবার পর অবশ্যই মাস্ক ব্যবহার করুন, এবং সামাজিক দূরত্ব বজায় রাখার যে অনুরোধ WHO করেছে সেটা এখনও কিন্তু বহাল রয়েছে। সেটা বজায় রেখে মাতুন নতুন বছরের আনন্দে। আর অবশ্যই অন্যান্য আপডেটসের জন্য, ভালো কিছু খবর জানার জন্য আপনার নজর থাকুক ইন্ডিপেন্ডেন্টের পর্দায়। নমস্কার।